ঈশানীর এহেন দায়সারা প্রত্যুত্তরে ভলভলিয়ে রক্ত চড়ে উঠল মস্তিষ্কে। আপন চিত্তের খেই হারিয়ে ক্ষুদ্রতার সম্মুখে ঝুঁকলেন রোকেয়া। আক্রান্ত মেয়েটার পান পাতার মতন ঝলঝলে পেলব কপল আরো কয়েক খাপ বসিয়ে দিলেন অকপচে। রাগে কটমট করতে করতে বললেন, ও ভাগী অপয়া, আমি কিছু বুঝি না ভেবেছিস? কাল মাহিন তোর সঙ্গে দেখা করে গেল আর আজ গোটা বিয়েটাই ভেঙে দিল। এটা কি এমনি এমনি? যেখানে সব কিছু ঠিকঠাক সেখানে তুই কিছু না বললে হুট করেই বিয়ে ভাঙবে কেন সে? আমাকে তোর এতটাই নাদান মনে হয়? মায়ের কথা ভাবান্তর হলো না ঈশানীর। ও শুধু গ্রীবা ঘুরিয়ে দৃষ্টিপাত করলো সম্মুখে। সোফায় বসা প্রত্যেকটা মানুষ নীরব দর্শকের ন্যায় বিনা বাক্যে অবলোকন করছে সবটা। প্রত্যেকের চোখে বেজে অনীহা, যেন এই দৃশ্য মোটেও উদ্বিগ্নও নয় তারা। এমনকি মানবতার উৎপীড়নটুকু অনুপস্থিত তাদের মাঝে। এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন কেউ একেবারের জন্য বাধা দিল না মাকে? ছোট বোনের সামনেও এভাবে মার খাওয়া যায়? ঈশানী নির্বোধ নির্লিপ্ততা অবলোকন করে ওর দুবাহু ধরে সজলে ঝাঁকে উঠলেন রোকেয়া। ক্রোধান্বিত হয়ে বলতে লাগলেন, সত্যি করে বল, কি বলেছিস মাহিনকে? বারবার নিজেকে অপয়া প্রমাণ করতে মহল্লার বাসির সামনে আমাদের নাক কান কাটতে লজ্জা করে না তোর? তুমি কি সত্যি আমার নিজের মা? জন্মদাত্রী মায়েরা কি তাদের মেয়ের সঙ্গে এমন করেই কথা বলে? টলমলে অশ্রুসিক্ত দুনয়ন মুছে শান্ত নির্জীব স্বরে প্রশ্ন ছুড়ল ঈশানী। সঙ্গে সঙ্গে নরম গালে হামলে পড়ল তীব্র এক কষাঘাত। প্রচণ্ড আঘাতে তোরে ঝলসে উঠল মুখমণ্ডল। মুহূর্তের প্রতিটি আঙুলের ছাপে জমে গেল জখমের রক্তাভ লালিমা। নরম তুলতুলে কপল দুটো অশরীর ন্যায় ধারণ করলো কালচে বর্ণালী রূপ। প্রচণ্ড অনীহা, বিনা বাক্য দূরত্ব বাড়লেন রোকেয়া। মা সরে যেতে পাশ থেকে ভেসে এলো মামার কর্কশ আওয়াজ, এত প্রত্যেকটা বিয়ের কথা উঠলেই একটা না একটা কাহিনী সৃষ্টি করিস তুই। এমনকি গত কয়েক মাস যাবৎ কোথায় ছিলি, কি করেছিস সবটা যে অজ্ঞাত। কিচ্ছুটি জানতে চাইনি আমরা। তোকে তোর মতো ছেড়ে দিয়েছি। অথচ এতগুলো দিন বাদে, এত কাহিনীর পরেও যখন মাহিনের মতো একটা ছেলে নিজ থেকে বিয়ের প্রস্তাব দিল, আগ বাড়িয়ে তোর জীবনটা শুধরে দিতে চাইলো, তখন তুই কিনা। এটুকু বলে থামলেন মামা। বৃত্তৃষ্ণায় মুখ ফিরিয়ে নিলেন। মুখ কিয়ৎক্ষণে নীরবতা, অতঃপর সামান্য ঘাড় ঘুরিয়ে তিক্ত স্বরে বলে উঠলেন, আমরা সব জানি তুই একটা সন্ত্রাসীর জন্য এসব করেছিস, কিন্তু তুই কি জানিস তোর বাবাও দেশকে রক্ষা করতে গিয়ে এমন এক সন্ত্রাসী টেররিস্ট দলের হাতেই বন্দী হয়েছিলেন। আর তার কয়েক মাস পরেই ফের নীরবতা আচ্ছাদিত হলো পুরো বসার ঘর। সবসময় রসিকতায় মজে থাকা দেবুরার কুচকানো মুখমণ্ডলও আজ অনীহার লেশ। মুখ কাছামুচি করে ঘরের এক কোণে বসে আছে উষা। মাঝে মধ্যে চোখ কুচি আড়ালে পর্যবেক্ষণ করছে সকলের অভিব্যক্তিটুকু। খানিক বাদে নীরবতার ইতি টানল স্বয়ং ঈশানী। আলতো নিঃশ্বাস ছেড়ে বিদ্রুপাত্মক হেসে দৃষ্টিপাত করলো মামার পানে। ব্যথিত স্বরে বলে উঠল, আর তোমরা কি করলে? আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করতে না করতেই একটা ছোট্ট মেয়েকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে তার মাকে অন্যত্র বিয়ে দিয়ে দিলে। অতর্কিতে থমথমে হয়ে উঠল দৃশ্যপট। একরত্তি মেয়েটার মুখ থেকে বের হওয়া তীরের ফলার মতন তীর্যক বাক্যটি যেন নীরব যুদ্ধ লাগিয়ে দিল প্রত্যেকের অন্তরে। নানি মামা দুজনে নির্বাক বদনে চেয়ে আছেন। ঈশ্বর পানে অসহনীয় এই নীরবতা ভেঙে ফের বলতে উদ্যত হলো মেয়েটা। ওই ছোট্ট বাচ্চাটা কি দোষ করেছিল বলো তো মামা? বাবা মা সবকিছু একসাথে কেড়ে নিয়ে নরক বানিয়ে দিয়েছিলে তোমরা আমার জীবনটাকে। তাহলে এখন আমার ভালো মন্দ নিয়ে এত দুশ্চিন্তার কারণ কিসের তোমাদের? ক্রন্দিত মেজা পানে সাইলেন্ট মামা থমথমে গলায় বলে উঠলেন, তখন ছোট ছিলি, কিন্তু এখন তো বড় হয়েছিস। বোঝার চেষ্টা কর, পরিস্থিতিটাই এমন ছিল যে। বাক্য সম্পূর্ণ করতে পারলো না মামা। তার আগে গলা ছেড়ে চেঁচিয়ে উঠে ঈশানী, তোমরাও এবার আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আমি পারবো না অন্য কাউকে বিয়ে করতে। ও শেষ করে দেবে, সব ধ্বংস করে ফেলবে তোমাদের অস্তিত্ব। তার চেয়েও বড় কথা, আমি ওকে ছাড়তে পারবো না মামা। শেষ বাক্যটা বড্ড নাজুক স্বরে বলল নীলাম্বরী। কথা কর্ণগোচর হওয়ার সঙ্গে সঙ্গে ফের ফুঁসে উঠলেন রোকেয়া। তরতরি এগিয়ে এসে বাড়ালেন সংকীর্ণতা। জ্বরের তাপদায় গুটিয়ে যাওয়া মেয়েটার সরু বাহুটা চেপে ধরে শক্ত হাতে ওকে টেনে তুলতে তিরিক্ষি আওয়াজে ছড়লেন কঠোর বাক্যবহর,
বুঝেছি, তুই শুদ্রাবণ্যস, নিজের মুখটা তো পোড়াবি, সাথে আমাদেরটাও। কথা শেষ করে ঈশানী সমেত সিঁড়ি পানে অগ্রসর হলেন রোকেয়া। তক্ষুনি পেছন থেকে ভগ্নস্বরে ডেকে উঠলেন দেবরা প্রজ্বল কুচকে সুধান। হডে লই যা রীতিরে। পেছনে না করে কঠোর অভিব্যক্তিতে জবাব দিল রোকেয়া। একটা গুন্ডা মাস্তানের জন্য আজ যে মেয়ের নিজের বিয়ে ভেঙে দিতে পেরেছে, ঘরের বাইরে যেতে দিলে কাল সে আরও বড় কোনো অঘটন ঘটাবে না তার নিশ্চয়তা কোথায়? তাই যতক্ষণ না ও এসব পাগলামি বন্ধ করছে ততক্ষণ অবধি ঘরের বাইরে এক পাও রাখতে পারবে না। আর আজ থেকে ঘরবন্দি থাকুক, যেদিন নিজের ভুল শুধরাতে পারবে সেদিনই কেবল ওর ঘরের তালা খোলা হবে। কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে করিডোর অবধি চলে গেলেন রোকেয়া। ওদিকে মায়ের ভাবনা আর বোধগম্য হতে পিলে চমকে গেল ঈশানী। তৎক্ষণাৎ শরীর ছেড়ে মেঝেতে বসে পড়ল মেয়েটা। হাজার রকম জোর জবরদস্তি করে নিজের বাহুটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে বলতে লাগলো। ছাড়ো মা, আমি ঘরে যাব না। তুমি আমাকে তালা মেরে কক্ষবন্দি করে রাখতে চাইছো? কেমন মা তুমি? রোকেয়া ছাড়লেন না, উল্টো মেয়েটাকে টেনে হিসেবে ঘরের অভিমুখে নিয়ে যেতে যেতে বলেন। চুপচাপ বিয়ে করলে আজ আর এই দিন দেখতে হতো না। আমার মেয়ে হয়ে একটা দেশদ্রোহী সন্ত্রাসীর সঙ্গে ঘুরে বেড়াবি আর আমি মা হয়ে সেসব সহ্য করব বলে তোর মনে হয়? একটা সন্ত্রাসী যার কোনো ভবিষ্যৎ নেই, বাস্তবতা নেই, জীবনের নিশ্চয়তা নেই, একটা যাযাবর জানোয়ারের চাইতেও সে অধম, তার জন্য কিসের এত দরদ তোর? লজ্জা করে না একটা খুনির হয়ে সাফাই গাইতে? জিসান আমাকে সব বলেছে, ওই জানোয়ারটা তোর সর্বনাশ করে ছেড়েছে। এসব কথা মানুষ জানাজানি হতে দিব আমি ভেবেছিস? মরে গেলেও না, তাতে যদি সারা জীবন নিজের মেয়েকে তালাবন্ধ করে করে রাখতে হয় তবে তাই রাখবো। রুগ্ন শরীরটা অসার হয়ে আসছে। অতিরিক্ত টানা হেঁচড়ার ফলে জামা কাপড় ছিঁড়ে ফেরে একাকার ধুলোবালিতে পরনের সফেদ স্কার্ফটা কদাচিৎ বরণ ধারণ করেছে ইতিমধ্যে। নাজুক শরীরে জায়গায় জায়গায় তৈরি হয়েছে বিভৎস ক্ষতচিহ্ন। অথচ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে জিসানের নাম। এতটা নিচে কবে নামলো ছেলেটা? শেষমেশ কিনা মায়ের সামনে চরিত্রহীনা বানিয়ে ছাড়ল। পেছন থেকে ঠিক কিরূপ কলকাঠি নাড়ার পায়তারা করছে জিসান, মোটেও বুঝে আসছে না মেয়েটার। তবে এই মুহূর্তে মায়ের শেষ বাক্যটা ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ করে দিল ঈশানীকে। ফলস্বরূপ স্বচ্ছ মেঝেতে হুমড়ি খেয়ে বসে চিত্ত চিরে কেঁদে উঠল রমণী। বাদ ভাঙা হয় প্রিয়গারও বেদনার দহ নিজেকে প্রমাণ করার প্রয়াসে অসহায়ের মতন আর্তনাদের ধ্বনিতে বলতে শুরু করে। তুমি নিজের মেয়েকে ভরসা না করে একটা অচেনা ছেলের কথাতে এতটাই প্রাধান্য দিচ্ছ যে তার কথায় তুমি আমাকে তালা মেরে রাখতে চাইছো কেন মা? জিসান মিথ্যা কিছুই বলেনি। ও বাজে লোকটার জন্য তোর এসব পাগলামি বলে দেয় যে তুই আর পবিত্র নেই। এত মাস ধরে ওই নিকৃষ্ট লোকটা নিজের কাছে রেখে অপবিত্র করেছে তোকে, না জানি আরও কি কি। বাক্যের মাঝপথে ক্রোধের তাড়না হাঁসফাঁস করে ওঠেন রোকেয়া। ভীষণ ব্যতিগ্রস্ত হয়ে নির্জীব জড়পিণ্ডের ন্যায় মেয়েটাকে হাসাতে হাসাতে ঘরের দিকে নিয়ে যেতে যেতে ঘৃণিত স্বরে আওড়ান। মান সম্মান সব শেষ করে দিয়েছে জানোয়ারটা। রোকেয়ার তিরিক্ষি বাক্য হৃদয়চির এফর ওফর হলো দুর্বল হয়ে ইংসু মেয়েচার। ফের শুরু করলো অজস্র আহাজারি অস্পষ্ট অপারক স্বরে বারবার বলতে লাগলো। ওই জিসান একটা দ্রুত মিথ্যাবাদী। এমন কিছুই ঘটেনি। অরণ্য আমাকে রেপ করেনি মা, বিশ্বাস করো। অরণ্য আমাকে রেপ করেনি, আমি এখনো পবিত্র। মেয়ের হৃদয় বিদারক বিলাপে বিন্দুমাত্র পিছুটান অনুভব করলো না রোকেয়া। উল্টো এক ধাক্কা ঈশানকে ঘরে মেঝেতে ছুঁড়ে ফেলে দরজা তালা লাগাতে লাগাতে তিনি রুক্ষস্বরে বলেন। একটা জানোয়ারের জন্য নিজের বিয়ে ভেঙেছিস, মাহিনের মতো সোনার টুকরো ছেলেকে পায়ে ঠেলে দিয়েছিস। এখনো তোর এসব মায়া কান্নায় বিশ্বাস করব আমি ভেবেছিস? কখনোই না। শরীর অহর্নিশ ব্যথা আর হৃদয়ের রক্তক্ষরণ টালমাটাল মস্তিষ্কের সবকিছু নিদারুণ উপেক্ষা করে উঠে দাঁড়ালো ঈশানী। তড়িঘড়ি পায়ে সামনে অগ্রসর হয়ে দু হাতে ধাক্কাতে শুরু করলো কাঠের দুয়ার। বিপরীত প্রান্তে নৈশব্দের উদ্ভাসন, যার দরুন জাগ্রত হলো ব্যতিগ্রস্ততা। কোনরূপ দ্বিধাবোধ না করে এবারে গলা ছেড়ে ডাকতে শুরু করলো রমণী। মা দরজা খোলো, একবার আমার কথাটা শোনো, আমি বের হব মা।
কণ্ঠনালীতে দলা পাকানো অভিমান বেদনার প্রকোপে সিক্ত হয়ে উঠেছে সুগভীর নীলাম্বর নেত্রগহ্বর। মাত্রাতিরিক্ত ধকলে কথা বলার শক্তি ক্ষীণ, তবুও বন্ধ দরজা অনবরত করাঘাত করে যাচ্ছে। ঈশানী ক্রন্দনরত বিদীর্ণ আওয়াজে এক নাগারে শুধু বলছে, মা, মা, নানি, উষা, আ- আমি তোমাদের কি ক্ষতি করেছি? কেন এভাবে কষ্ট দিচ্ছ? কেন একটু বুঝতে চাইছো না আমায়? জিসানের সব কথা মিথ্যে, বিশ্বাস করো আমি পবিত্র। আমাকে কেউ স্পর্শ করেনি, যদিও বা কেউ সেটা করার স্পর্ধ দেখায়, তবে ওই জানোয়ারটাই সবার আগে ঢাল হবে আমার। একবার বিশ্বাস করো আমাকে মা। হাজারটা প্রতিশ্রুতি বাক্য শুনিয়ে কোনো লাভ হয় না, মন গলে না কঠিন মানবী রোকে। আর ওইদিকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে অবশেষে দরজা গেছে ধপ করে মেঝেতে বসে পড়ে ঘরবন্দি এসো। অবচেতন রুগ্ন শরীরখানা কাঁপছে তরতরিয়ে, নিবু নিবু ঝাপসা দৃষ্টিসীমা আগাতে আগাতে ক্ষত বিক্ষত সর্বাঙ্গ। তাও বেসামাল ক্রন্দন প্লাবনে ঢেউ তুলে ব্যাকুল চিত্তে আর্তনাদ করতে থাকে সেই মেচা, যে কিনা সমগ্র ধরনীর তরে ব্লাডি মনস্টারের একমাত্র দুর্বলতা। এক অশুভ মরিচিকা স্নিগ্ধ সাকুরা তার ভগ্ন অধরের ফাঁক গুলিয়ে অস্পষ্টে ধ্বনিত হয় নিগুড় শব্দের বহর। আমি নিরুপায়। ওই জানোয়ারটা যে আমার রক্তে মিশে গিয়েছে, হৃদয়ের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যার অস্তিত্ব, তাকে আমি এ জীবনে ভুলবো কি করে মা? আধুনিক ধাঁচের কাজ আচ্ছাদিত বিশালাকার ডাইনিং টেবিলটার ভর্তি হয়ে আছে হরেক রকমের সুস্বাদু খাবারের বহরে। প্রতিটি পদের অকৃত্রিম সুঘ্রাণ আর সুনিপুণ ডেকোরেশন দুটোই জিভে জল আনার মতো আকর্ষণীয়। এক দর্শনে চোখ বোলালে যে কেউ নিঃসন্দেহে গৃহিণীর রন্ধনশৈলীর তারিফ করতে বাধ্য। তবে গৃহিণী আজ একা নয়, তার আমূল সহযোগিতায় লিপ্ত রয়েছে উৎসুক কন্যা নিঝুম। খালামণির রান্নাঘর থেকে যে খাবারগুলো বেড়ে দিয়েছে সেগুলো একটা একটা করে সন্তর্পণে ডাইনিংয়ে সাজিয়ে তবেই অ্যাপ্রন খুলে চেয়ারে টেনে খেতে বসলো সে। খাবারের সুস্বাদু গন্ধে পেটের ভেতর গুড় গুড় আওয়াজ হচ্ছে ভীষণ। এভাবে বেশিক্ষণ সামনে নিয়ে বসে থাকা দুরূহ অজ্ঞতা তঞ্জাকে উচ্চস্বরে ডেকে উঠে নিয়েছ। খালামণি জলদি এসো, খাবার সব ঠান্ডা হয়ে গেল তো। আজকের মেনু শেষ থালা সমেত একটু পরে ডাইনিংয়ে এসে হাজির হলো তঞ্জা। যাওয়া তাড়াহুড়ো করে তিনটা প্লেট সাজালেন প্রথমে, অতঃপর প্রত্যেকটাতে সমপরিমাণ খাবার তুলে দিতে দিতে হুচ করে কি ভেবেছেন প্রশ্ন ছিল নিঝুমের উদ্দেশ্যে। ছেলেটাকে কিভাবে চেনো তুমি? কোন ছেলেটা? অজ্ঞাত স্বরে ঠোঁট উল্টালো নিঝুম। এক পল নিঝুমকে পর্যবেক্ষণ করে ফের হাতের কাজ অবিরত রেখে তঞ্জা বলে উঠছেন, তুষার ওই যে সেদিন সন্ধ্যায় তোমাকে এগিয়ে দিল। কথা উঠতে অকৃতি মানুষটায় মিলিয়ে গেল মেজাজ ছুচকারে, মাথা নমিত করে সবেগে হৃদ মাঝারে জাগ্রত হলো নিদারুণ এক উৎকণ্ঠা। মনে মনে ভাবতে লাগলো, খালামণি হঠাৎ তুষারের কথা কেন জানতে চাইছে? ভিরেনটার সঙ্গে আবার আমার বিয়ের চিন্তা ভাবনা করছে না তো? ইস, আপন ভাবনার সংকীর্ণতা উঠল মন গহীনে পুলকিত চিত্তের সুপ্ত লাজুকতা হামেশাই ধরা দিল বাহ্যিক পতনে। গোলগাল কপল দুখানা রক্তাভ হয়ে উঠল লজ্জা লালিমায়। কি হলো, বললে না যে কিভাবে চেনো? খালামণি আকস্মিক বাক্যে ভাবনা জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো নিঝুম। তাড়াহুড়ো করে নিজের খাপ ছাড়া ভঙ্গিমা আড়াল করে বাম হাতে ঘাড় চলকে জানালো, ওই আর কি, তোমাকে বললাম না ভার্সিটির বড় ভাই। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। নিঝুম কথাটা বলতে না বলতে ওর পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তন্দ্রা দেওয়ার। খালামণির গভীর চোখে সুদীপ্ততা অচিরে শঙ্কা বাঁধালো নিঝুমের অন্তর জোড়ে। ধরা পড়ে যাওয়ার ভয় আলগোছে শুষ্ক চোখ গিলল মেয়েচা, জিভ নাড়িয়ে শব্দ উচ্চারণের মাধ্যমে বলতে চাইলো আরো কিছু, তবে তার আগে তৃতীয় পক্ষের গমগমে স্বরে ইতি ঘটল নিগুড় আলাপ স্বরে। তার অতর্কিতে দুজনেই দৃষ্টিপাত করলো পেছনে। হাফ স্লিভ টি শার্ট আর ট্রাউজার পরিহিত তাগড়া যুবকটি নির্লিপ্ত পতনে এগিয়ে আসছে এদিকে। তন্ত্রচ্ছন্ন তার দুনয়ন, খুব সম্ভবত ঘুম থেকে উঠেছে। যা দেখা মাত্রই মেকি গম্ভীরতায় দাঁত খিসলেন। খালামণি কর্কশ গলায় বললেন, এটা ঘুম থেকে ওঠার সময়? ঘড়ির দিকে একবার তাকাও তো দেখি।
আধো আধো চোখ মিলে ঘড়ির দিকে দৃষ্টিপাত করে দীর্ঘশ্বাস ছাড়লো যুবক। ঠোঁট ফুলিয়ে ঘুম ঝরানো গলায় বলল, দুপুর 2:30 বেজেছে কেবল। আমি তো ভেবেছিলাম এতদিন পর বাড়িতে এসেছি, সেই সেলিব্রেশনে সারাদিন ঘুরবো আজ। কিন্তু এই বাচাল মেয়েটা ঘুমাতে দিলে তো, সেই সকাল থেকে পকর পকর করেই যাচ্ছে ননস্টপ। নিজমের খোলা চুলের একাংশ ধরে হাঁচকা টান মেরে কতটা বলল সে। আচ্ছা, চুলের ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠে নিঝুম। বিরক্তিতে চোখ মুখ কুচকে নাকের পাতা ফুলিয়ে বলে, তুমি মুখ ধুয়েছ দুর্য ভাই? না ধুলে কি তুই ধুয়ে দিবি? বিবাদের সামান্য বাকি হেয়ালির স্বরে প্রশ্ন করে তুর্য। তির্যক হিংচি কেটে মুখ ঘোরা নিঝুম দাঁতে দাঁত পিষে কিরমিরিয়ে বলে, আমার এত ঠেকা পড়েনি। ভাইয়ের বেলায় যত ঢং, জামাইকে তো পাও ধুয়ে দিবি। তুর্যের কথা চোখ মুখ কালো করে ফেলে নিঝুম। খাবারের প্লেট সময় ডাইনিং থেকে উঠে কাউচের দিকে এগিয়ে যেতে যেতে ভাব দেখিয়ে বলল, আমার জামাই শুধু পা কেন, দরকার পড়লে সব ধুয়ে দেব। শালি। নিঝুমে যাওয়ার পানির চেয়ে অস্পষ্ট আওয়াজের ছোট্ট একটা অযাচিত শব্দ উচ্চারণ করলো তুর্য। তৎক্ষণাৎ ওকে চোখ রাঙালেন তন্দ্রা। ধমকের স্বরে বললেন, তুর্য, এই শিক্ষা তোমার? বোনকে শালি বলে কেউ? যাও মুখ ধুয়ে এসো। মায়ের ধমকে চুপসে গেল তুর্য। ওপাশের কাউচে বসে মুরগির রান চিবুতে থাকা নিঝুমের পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে মনে মনে বলল, সময় হোক তোকে বাগে পেয়ে নি একবার, তখন বোঝাবো কে কার পা ধোয়। জলস্রোতের ন্যায় গড় করে অতিবাহিত হয়ে যায় সময়। অবিরাম এই সময়কে কেন্দ্র করে মানব জীবনে রচিত হয় স্মৃতির অধ্যায়। কারোর স্মৃতির হৃদয় উজাড় করা আনন্দ উৎপীড়নের, কারোর বা বিষণ্ণতার আর বিভীষিকার। গুনে গুনে 3 দিন অতিবাহিত হলো আজ। গত 3 দিন ধরে নিজ বাড়িতে নিজের ঘরে কারাবন্দী আসামিদের ন্যায় তালাবদ্ধ জীবনযাপন করছে ঈশানী। সেদিন মায়ের হাতে প্রচণ্ড মার হাড় কাঁপিয়ে জ্বর এসেছিল ওর। যেই জ্বরের ইস্তফা ঘটেনি আজও অবধি। একইভাবে সকাল সন্ধ্যা সময় করে হানা দেয় তীব্র দাবদাহ। জ্বরের প্রকোপে ছকছক করে প্রকম্পিত হয় নাজুক সর্বাঙ্গ। নিদারুণ শিহরণে অহেতুক টলটে থাকা মস্তিষ্ক জ্বরের তাড়নে কাঁপতে কাঁপতে সারা রাত ধরে আজেবাজে বিলাপ করে মেয়েটা কখনো অজান্তে কেঁদে ভাসে অবচেতন দুলন, কখনো বা জ্বরের তোপে চেতনা হারিয়ে বেঘরে পড়ে থাকে বিছানা। এরপর যখন রাত পেরিয়ে সকালে তখনই চিরচরিত নিয়মে কমে আসে বাহ্যিক তাপমাত্রা। প্রচণ্ড যাতনা দিনাতিপাত করতে থাকা ঈশানীকে কেউ কখনো খুঁজতে আসে না। উষা এসে 3 বেলা খাবার দিয়ে যায় ঠিকই, কিন্তু না পারতে সেই খাবার মুখেও তোলে না মেয়েটা। প্রচণ্ড ঘৃণা অভিমান বিষণ্ণতে গলা ভেদ করে খাবার নামে না ওর। এ নিয়েও গতকাল আরেক দফা ঝামেলা বাঁধিয়েছেন রোগে। শেষমেশ না পেরে বেতের আঘাত হাঁকিয়েছেন মেয়েটার সর্বশরীরে। কেড়ে নিয়েছেন মোবাইল ফোন, তবু এক রতি টলাতে পারেনি ঈশানীকে। নিজ বাক্যে অচল নীলাম্বরী। যাই হয়ে যাক, এরিশকে ভুলে যেতে পারবে না ও। ওর গতিহীন হৃদয়টা বরাবরের মতো স্রোতের বিপরীতে চলছে। বাস্তবতা বুঝতে চায় না সে, জানতে চায় না ভবিতব্য। কেবল অনিমেষ চিত্ত খুঁজে বেড়ায় এক হৃদয়হীন মরীচিকাকে। পরপর 3 দিন শুধু পানির উপরেই চলে যাচ্ছে জীবন। সুষ্ঠু সুন্দর সাবলীল দিনগুলো হারিয়ে গিয়েছে বিভীষিকার অনলে। ফ্যাকাশে এলোমেলো নাজুক মুখটা যতটা না বেদনা ধরে রাখে, তার চাইতে বেশি অভিমান ধরে রাখে ওর হৃদপিঞ্জর। মাফিয়া বসটার উপর এক আকাশ সমান অভিমান নীলাম্বরীর। এতই যদি না দেখে নিঃশ্বাস নিতে ভুলে যায়, তাহলে কেন খুঁজলো না একবারও? নাকি সেদিনের গুলির আঘাতে এখন মুমূর্ষু সে? সর্বনাশা প্রণয় দাবানলে জ্বলে পুড়ে খাক হয় অন্তঃকরণ। নিজের ভাবনা নিজেই অস্থির হয়ে উঠে ঈশানী করতে থাকা পরিত্রাণের সন্ধান। তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে উষা, হাতে খাবারের থালা। মেয়েটার চোখে মুখে কুণ্ঠায় সুস্পষ্ট, যেন গড়বন্দি ঈশানীর অসহায় অবচেতনের রুগ্ন মুখখানা দেখে দুঃখের চাইতো ভয় হয় বেশি তার। যার দরুন খাবারটা টেবিলে রেখে বিনা বাক্যে বেরিয়ে যেতে উদ্যত হয় উষা। অন্যান্য দিন কোনোরূপ কথাবার্তা না বলে আজ হুট করে উষাকে পিছু ডাকে ঈশানী। কণ্ঠ নালীতে আওয়াজ নিয়ে কোনোরূপ তাও বহু কসরত করে ঝিমিয়ে ঝিমিয়ে মেয়েটা বলে, উষা বোন, আমার একটা মোবাইল ফোন এনে দিতে পারবি? তুই যা চাইবি আমি তোকে তাই দিব। ভারত ঠক গেল। উষা তাড়াহুড়ো করে এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, না রে আপু, মা জানলে মেরে ফেলবে আমায়। আঙুলের ইশারায় বেড টেবিলটা ড্রয়ারটা দেখালো ঈশানী। লম্বা শ্বাস টেনে অস্পষ্ট স্বরে বলল, ওখানে অনেকগুলো
পয়সা রাখা আছে সব তোর, তবু একটা ফোন খুঁজে দে না বোন। এখান থেকে না বেরোতে পারলে দেখবি সত্যিই মরে যাব আমি। কথাটুকু শেষ হতে না হতে আকস্মাত চেতনা হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে ঈশানী। ঘটনার আকস্মিকতা হতভম্ব হয়ে গেল উষা। বিস্ময় আপনি ফাঁক হয়ে যাওয়া মুখের উপর দুহাত চেপে ধরে চেঁচিয়ে উঠল সবেগে, আপু! উষার এই ঘর কাঁপানো চিৎকার নিগুড়ও পৌঁছলো না নিচ তলায়। তার আগে রিভলভার থেকে নিক্ষিপ্ত ধাতব বুলেটের প্রকাণ্ড আওয়াজে ঝনঝন করে প্রকম্পিত হয়ে উঠল সমগ্র দোতলা বাড়ি। ভয়ের তোড়ে অবচেতন ঈশানীকে মেঝেতে ফেলে রেখে জোর কদমে নিচের ঘরে ছুটল উষা। তরতর করে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসতে দেখা মিলল একদল কালো পোশাকধারী বিদেশি গোছের মূর্তি মানবের জীবন্ত অশরীরী ন্যায় স্নাইপার হাতে শটান দাঁড়িয়ে আছে লোকগুলো যেন যুদ্ধ ময়দানে নির্ভীক সৈন্যদল, জেতার জন্য যারা পুরোপুরি প্রস্তুত। আর একটু গভীর নজরে লোকগুলোকে পরখ করতে আটকে উঠে কিশোরী উষা অতর্কিতে মুখোমুখি হয় এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের। একজন কালো কোট পরিহিত ব্যক্তি, লম্বা চওড়া সুঠাম দেহী লোকটা ট্যাটু খচিত আঙুলের ভাঁজে নির্লিপ্তে খেলা করছে রিভলভার নামক চকচকে এক মরণাস্ত্র। কালো মাস্কের অন্তরালে তার অভিব্যক্তি অস্তিত্বহীন হলেও ধূসর বাদামি চোখ দুটো মৃতের ন্যায় শূন্য আর নির্জীব। সেদিকে নজর পড়লে কেমন কাঁপন ধরে উঠে অন্তরে। নির্জীব অভিব্যক্তিহীন চোখ দুটোতেই তার অশুভ শক্তির আস্ফালন। নির্বিকারে লোকটা এগুলো সম্মুখে তার প্রতিটি নৈশব্দিক পদাচারণায় ক্রমশ স্তব্ধ হয়ে এলো শ্বাস প্রশ্বাস। ওইদিকে থমথমে এই আশঙ্কাজনক পরিস্থিতি মোটেও গায়ে মাখলেন না রোকেয়া। রান্নাঘর থেকে তেড়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে তিনি মুখোমুখি হলেন পৈশাচিক অস্তিত্বের চারিপাশ অবলোকন করে ছাজিয়ে উঠে বলেন, কে আপনারা? আমার ঘরের দরজায় গুলি মারার সাহস হয় কি করে আপনাদের? দেশে কি আইন কানুন নেই নাকি আপনারা পৃথিবীতে নতুন? আদব কায়দা কিছু জানেন না? যান, এক্ষুনি বেরিয়ে যান, নয়তো পুলিশ ডাকবো আমি। রোকেয়ার কথা বিন্দুমাত্র কর্ণপাত করলো না মাফিয়া বস। একবার তাকানোরও প্রয়োজন বোধ করলো না ভদ্রমহিলার পানে। দায়সারা বদনে অগ্রসর হতে লাগলো সম্মুখে। ঠিক তখনই পেছন থেকে ফের কর্কশ স্বরে চেঁচিয়ে উঠলেন রোকেয়া প্রাচী, অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকেছেন, আবার দোতলায় যাচ্ছেন, সাহস তো কম নয়। থমকালো মাফিয়া বস, স্থবির চিত্তে দাঁড়িয়ে গেল সেখানে। অতঃপর পেছনে নাগরে সিঁড়ির পার্শ্ববর্তী পদ্মাসন গেড়ে বিশাল ফ্লাওয়ার ভাসটিতে লাথি হাঁকালো সজলে। তীব্র কষাঘাতে রোকেয়ার থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরত্বে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে আশ্রে পড়ল সেটি। আকস্মাত ঘটনা ধরফড়িয়ে উঠে কয়েক কদমে পা পিছিয়ে গেলেন রোকেয়া। তৎক্ষণাৎ পেছন থেকে তার মস্তিষ্ক বরাবর রিভলভার তাক করলো আরেকজন। মাথার উপর বন্দুকের নলের স্পষ্ট উপস্থিতি অনুভব হতেই কলিজার পানি শুকিয়ে কাঠ হয়ে গেল ভদ্রমহিলা। চোখেতে হাসপাস করে ঘাড় ঘোরাতে চাইলেন তিনি, তবে ব্যর্থ হলেন। তার আগে পেছন থেকে ভেসে এলো কঠোর এক নিষেধাজ্ঞা, খবরদার 1 ইঞ্চি ঘর ঘোরালে ট্রিগার হাত চালাবো। আতঙ্কে পুরোপুরি স্তম্ভিত হয়ে পড়লেন রোকেয়া। ফলস্বরূপ ঘাড় ঘোরানোর কোনো রূপ স্পর্ধা না দেখে জীবন্ত পুতুল হয়ে দাঁড়িয়ে রয়ে নির্বিকারে। ওইদিকে সিঁড়ির অভিমুখে অগ্রসর হতে গিয়ে ঘাড় ফিরে উষার পানে দৃষ্টিপাত করে এরিস। ভয়ানক লোকটার নির্জীব চাহনিতে থর থর করে কেঁপে উঠে ভীত উষা। সেসবে কোনরূপ তোয়াক্কা না করে অভিব্যক্তিহীন গভীর স্বরে এরিস বলল, কাঁপতে ঈশানীর ঘরটা কোন দিকে? কাঁপতে আঙুল উজালে উষা। প্রবল আতঙ্কে কণ্ঠনালীর আওয়াজটুকু পুরোপুরি লোপ পেয়েছে তার। সহসা কেবল তর্জনী দ্বারা ইশারায় বুঝিয়ে দেয় লোকটাকে। ঘরের দরজাটা হাট করেই খোলা, যার দরুন ঘরের বাইরে থেকে মেঝেতে ভেঙে চুরে পড়ে থাকা চেতনাহীন মেয়েটাকে দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল মাফিয়া বস। নিষ্ক্রিয় জ্বলন্ত হৃদয়ের ঠিক মাঝ বরাবর বিদ্ধ হলো অদৃশ্য এক ধারালো খঞ্জর। অচিরেই থমকে গেল নিঃশ্বাস। ঘরের দিকে যত এগিয়ে যাচ্ছে ততই যেন প্রবল অস্থিরতা গ্রাস করেছে অন্তঃকরণ। ভেতরের পৈশাচিক সত্তাটা বিদ্রুপ করে বলছে, তোর জন্যই হয়েছে এইসব। শুধু শুধু পবিত্র এই সত্তাটাকে নিজের কালো অস্তিত্বের সঙ্গে না জড়ালেও হতো। বরাবরের মতো বেপরা মাফিয়া বস শুনল না অন্তরে ব্যথা। বেগবান চিত্তে এগুলো সম্মুখে জোর কদমে নয়, ধীরে ধীরে নিঃশব্দ পদ যুগলে এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল মেঝেতে ঠিক সাকুরের মুখোমুখি হয়ে। পরপরই 2 হাত বাড়িয়ে তুলে নাজুক শরীরটাকে সন্তর্পণে তুলে আনলো ইস্পাত কঠিন বক্ষ মাঝে। খসখসে পুরুষালী হাতে নরম শরীরটাকে আঁকড়ে ধরে অত্যন্ত কাতর স্বরে পিড়পিড়ালো, প্রেম আমার
এত যন্ত্রণা, এত ভৎসনা, এত অবহেলার মাঝে একটুখানি উষ্ণ আলিঙ্গনে শরীরটা সচল হয়ে উঠল রুগ্ন মানবের। কোনো মতে চেতনা ফিরে এলে নিভু নিভু নয়নজোড়া মিলে সামনে তাকালো মেয়েটা। ঝাপসা অস্পষ্ট দৃশ্যপটে ভেসে উঠল পিয়ার্স করানো চিরচেনা সে ধূসর বাদামি শূন্য অক্ষি যুগল। সঙ্গে সঙ্গে দুহাত বাড়ে মাফিয়া বসার গ্রীবাদেশ জড়িয়ে ধরে সাকুরা। শুষ্ক অদর নারী রিনরিনে আওয়াজে জেগে ওঠে। অন্য কাউকে স্বস্তি কিভাবে দিতে হয় জানা নেই ইরিসের, কারণ ওর উপস্থিতি বরাবরই সর্বকুলের অস্বস্তির কারণ। তবুও এই মুহূর্তে নিজের হৃদয়হীন অস্তিত্বকে বেমালুম ভুলে গেল মাফিয়া বস। অচিরে ঝুঁকল নিজের প্রেমিক সত্তার নিকট। নিজেকে খানিক সাবলীল বানানোর প্রচেষ্টা চালিয়ে মেয়েটার পৃষ্ঠদেশে স্নেহের গরতল বুলিয়ে নিগুড় নির্লিপ্ত গলায় বলি উঠল, এই তো আমি তোমার কাছেই আছি, আর কেউ কষ্ট দিতে পারবে না তোমাকে, জাস্ট নো ওয়ান। সূর্যের তেজ নিষ্ক্রিয়, আকাশ জুড়ে ধূসর মেঘের উদ্ভাসন। খানিক বাদে বাদে দিবালোকের দিগন্তে তেজরা হয়ে প্রস্ফুটিত হচ্ছে বিজলির উজ্জ্বল দ্যুতি। পরপরই বজ্রপাতের প্রকম্পনে ভাসছে আকাশ। হুট করে মর্জি পালছে। হাস্যজ্জ্বল প্রকৃতি যেন ধারণ করেছে এক বিধ্বংসী দানবীয় রূপ। ঈশানীতে দোতলা বাড়ির আবহ তার ব্যতিক্রম না। একদল রাশিয়ান মাফিয়া সৈন্যদের সশস্ত্র অবস্থান যেন হুট করে পাল্টে দিয়েছে চিরচারিত বাসস্থানের সক্রিয়তা। থমথমে গুমট চারিপাশ যেন পরাক্রমশীলা নির্ভীক সম্রাটের অশুভ অগ্রসনে ধরাশায়ী ভূখণ্ড। এক পা এদিক ওদিক হলেই আরম্ভ হবে হত্যা যজ্ঞ। রক্তাভ লালিমায় প্লাবিত হবে ধরিত্রী। ঘন্টার পর ঘন্টা মূর্তিমান হয়ে সব স্থানে দাঁড়িয়ে রয়েছে রোকেয়া প্রাচে। কোনো এক অযাচিত আশঙ্কা বিন্দু বিন্দু ঘামে সিক্ত হয়েছে তার উজ্জ্বল লাভ গম রঙা ললার দেশ। অগ্রভাগে রিভলভারের নলের সুস্পষ্ট অস্তিত্ব, যার দরুন শারীরিক নড়াচড়া তো দূরে থাক, ঠোঁট নাড়িয়ে সামান্য কোনো বাক্য নির্গমন করা ও স্পর্ধা হয়নি তার। বসার ঘরের অপর প্রান্তের সোফায় মুখ কাঁচুমাচু করে নির্বিকার বসে রয়েছেন দেবরা। তার কুচকানো চামড়ার আড়ালে ঢাকা পড়ে যাওয়া ঝাপসা টলমলে নয়ন জোড়া কুঞ্ঠায় আস্ফালন। যদিও দেবরার মাথায় বন্দুক ঠেকানো হয়নি কেউই, দুজন কালো পোশাকধারী এসে দুপাশে দাঁড়িয়েছে শুধু। তবুও মেয়ের এহেন ধরাশায়ী পরিস্থিতি তার বুদ্ধিদৃপ্ত অন্তরটাকে কাঁপিয়ে তুলছে ক্ষণে ক্ষণে। শুনশান নীরবতায় আশঙ্কার ভারত বেরিয়ে চলেছে ক্রমাগত। রোকেয়ার মস্তিষ্ক রিভলভার ধরে রাখা অবস্থাতেই দোতলায় দৃষ্টিপাত করে আছে তুষার। তার তীর্যক চাহনির ঈশানীর ছোট্ট ঘরের পানে নিবদ্ধ মুহূর্তটা রহস্যময়, সেই সঙ্গে আশঙ্কাজনক। এরিস ইউবানের ভরসা নেই, তার বিধ্বংসী প্রতিক্রিয়া যে প্রলয়ের চাইতো বহুগুণ মারাত্মক। আরে আরে এসব কি? বহুক্ষণের ভয়াবহ নিস্তব্ধতার ভাঙন ধরালো আচানক। এক সুকঞ্চি রমণীর চঞ্চল আওয়াজে সুঢল কপালখানি মূর্তি বেঁকে গেল। মূর্তি মানবের মুখ জুড়ে প্রগাঢ় হলো থমথমে অভিব্যক্তি। চকিতে ঘাট ভিড়িয়ে পেছনে দৃষ্টিপাত করলো সে। তার দৃষ্টি অনুকরণ করেই তরতরিয়ে ঘরের পানে অগ্রসর হলো নিঝুম। মাথার চুল, কাঁধের চোচ ব্যাগ থেকে শুরু করে সমগ্র শরীরে তার ঝিরিঝিরি বৃষ্টির ছাট। সেসবে বিন্দু পরিমাণ তোয়াক্কা না করে তুষারের কুচকানো ললার দেশে কঠোর দৃষ্টি নিক্ষেপ করলো মেজা। গলার আওয়াজে দৃঢ়তা টেনে ছাজিয়ে উঠলো, বলল, কি করছেন আপনি এসব? কিভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছেন? আপনার কোনো মানবতা নেই? দৃষ্টি ঘুরে তাতে তোত পিছল তুষার। বিরক্তির স্বরে আওড়ালো, এসে গেছে মিস পকর পকর। শব্দ কটা অস্পষ্ট হলেও শুনতে বিন্দু পরিমাণ অসুবিধা হলো না নিঝুমের। ফলস্বরূপ তৎক্ষণাৎ প্রত্যুত্তরের সহিত ধ্বনিত হলো, আপনি কি দুর্য ভাইয়ের কাছ থেকে ট্রেনিং নেন নাকি? কিন্তু উনি তো সুপারস্টার মাহিনের অ্যাসিস্ট্যান্ট, আর আপনি তো দেখছি জলজান্ত এক ভিলেনি। কথা নেই বার্তা নেই, যার তার কপালে বন্দুক ঢুকে দিচ্ছেন। এমন একটা উদ্বেগপূর্ণ মুহূর্তে মেয়েটার শিশুসুলভ কোনো কথাই কর্ণগোচর হলো না তুষারের। উল্টো ভীষণ বিরক্ত হয়ে তাতে ধত পিছল সে। তিনি কি আওয়াজে বলে উঠল, জাস্ট শাট আপ। যেখান থেকে এসছো সোজা ঘুরে সেখানে ফিরে যাও, কুইক। ফিরে যাব মানে? আপনি আন্টির মাথা থেকে বন্দুক সরান আগে হেয়ালি পেয়েছেন নাকি? আর ঘুরে নিজুমের পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে তুষার কুচকুচে কালো নেত্র গহ্বর অকৃত্রিম অগ্নিস্ফুলিঙ্গের দৌড়ে রেখে অত্যন্ত রুড স্বরে বলল,
দিস ইজ মাই প্রফেশন। আমার কাছে ব্যাঘাত ঘটাতে চাইলে বুলেট বিদ্ধ করে তোমার এই ছোট্ট মস্তিষ্কটা উড়িয়ে দিতেও দুবার ভাববো না আমি। কিছুটা কৌতূহল আর অনেকটা আশঙ্কা হতচকিত হয়ে উঠে দুনয়ন শুষ্ক একটা ঝোঁক গিলে বিহলিত স্বরে সুধয় নিঝুম। প্রফেশন মানে কি আপনি? আশ্চর্য দৃষ্টি ঘরের চারিদিকে এক পলক চোখ বোলালো নিঝুম। ঘরময় কালো পোশাকধারী সশস্ত্র বাহিনীর অস্তিত্ব, যাদের দৃষ্টিতে ঘনীভূত হয়েছে অদ্ভুত অশুভ আগ্রাসন। ফের শুষ্ক ঠোক করাতকরণ করে অস্ফুষ্টে ঠোঁট নাড়ালো মেয়েটা। আপনি কি সত্যি ভিলেন?